সারা দেশে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু, ফর্ম পূরণে ধীরগতির অভিযোগ। এখানে ভিড় অনেক, এজন্য দেরি হচ্ছে, অপেক্ষা করছে। কাজের খুবই ধীরগতি, একটু ফাস্ট হলে সুবিধা হতো আর কি। 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, এখনো ফর্ম ফিল আপ করতে পারিনি। মেসেজটা ব্যাক করতেছে না, এটাই প্রবলেম। কিছু সমস্যা থাকলেও এই পদ্ধতিকে স্বাগত জানালেন শিক্ষকরা। বর্তমান সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ, ঘরে বসেই মোবাইলে করা যাচ্ছে। আর এখন তো গ্রামে গঞ্জে সব জায়গাতেই ইন্টারনেট সুবিধা আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শুভ্র এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সুইফট নেটওয়ার্ক ব্যবহার করে অর্থ চুরি হয় সোনালী ব্যাংকের। রয়টার্সের প্রতিবেদন, তুরস্কের অসহযোগিতায় অর্থ উদ্ধার হয়নি, জানালো ব্যাংক কর্তৃপক্ষ। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দুদকের। পাবনা নির্বাচনের সহিংসতায় গত এক সপ্তাহে সদস্য প্রার্থী সহ 2 জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা, জনমনে আতঙ্ক, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের আশ্বাস। 1.5 বছরে জঙ্গি হামলায় সারা দেশে 44 জন নিহত, মাত্র 4 মামলায় চার্জশিট জমা। সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে অনাস্থা বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। অর্থনীতির শীর্ষ দেশগুলোর জোট G7 সম্মেলনে যোগ দিতে জাপান গেলেন প্রধানমন্ত্রী। জড়ো হচ্ছেন বিশ্ব নেতারাও। এবং রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি ফল লিচু। যোগান বেশি হওয়ায় দাম কম, বলছেন ব্যবসায়ীরা। কম দামে দারুণ খুশি ক্রেতারা। সারা দেশে আজ থেকে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীতে প্রথম দিনে ভর্তির আবেদন করতে শিক্ষার্থীরা কলেজ ও সাইবার ক্যাফেগুলোতে ভিড় জমায়। অনেকে নিজ মোবাইলেও আবেদন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এবারে উত্তীর্ণদের সাথে 2014 ও 2015 সালের উত্তীর্ণরাও একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তির এ কার্যক্রম চলবে আগামী 9 জুন পর্যন্ত। তবে পছন্দের কলেজে ভর্তি নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। আর আবেদনে কিছুটা সমস্যা হলেও এ পদ্ধতি ভোগান্তি কমাবে বলে দাবি কলেজ কর্তৃপক্ষের। আমরা এই কলেজে ছিলাম, তো আবার আমাদের ইচ্ছা যে এখানে ভর্তি হওয়ার, তো ইনফরমেশনগুলো জানার জন্য আমরা এসেছি। অনলাইনের আবেদনের মাধ্যমে অনেকে করার চেষ্টা করতেছে, যার কারণে অনেকে একসাথে ঢোকার কারণে ওয়েবসাইটটা মাঝে মধ্যে হ্যাং করতেছে, তাই সবাই অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারতেছে না। এখন কাউকে ছুটাছুটি করতে হচ্ছে না, ঘরে বসেই মোবাইলে করা যাচ্ছে। আর এখন তো গ্রামে গঞ্জে সব জায়গাতেই ইন্টারনেট সুবিধা আছে। তাতে অভিভাবকদের যেমন ভোগান্তি কমেছে, তেমন ছাত্রদেরও। প্রযুক্তিগত কিছু সমস্যা থেকেই থাকে, আর আমাদের ডেভেলপমেন্ট হয়তো ততটা হয়নি এখনো, হয়ে যাবে ইনশাআল্লাহ অচিরেই। ওই ভোগান্তির সাথে তুলনা করলে এটা কিছু না। এদিকে নতুন এই পদ্ধতিতে ভর্তি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দেশের বিভিন্ন স্থানে সার্ভারের ধীর গতির কারণে বিভিন্ন জায়গায় ব্যাহত হচ্ছে ভর্তি ফর্ম পূরণের এই কার্যক্রম। সবার প্রথমে আসে যাতে ভালো কলেজে অ্যাপ্লাই করতে পারি অনলাইনে। এখানে ভিড় অনেক, এজন্য দেরি হচ্ছে, অপেক্ষা করছে। তো এখনো আমরা শুরু করতে পারি না, যেহেতু একটু সার্ভার ডিস্টার্ব করতেছে। আর একটু পর ইনশাল্লাহ ফ্রি হবে, তখন আমরা সবার ভর্তি কার্যক্রম আমরা শুরু করবো ইনশাল্লাহ। সার্ভার বিজি, সবাই একসাথে অ্যাপ্লিকেশন করতেছে। আর সার্ভারটা একটু ধরেন একটু ফাস্ট হলে ভালো হতো আর কি। স্টুডেন্টদেরকে অনেক সমস্যা হচ্ছে। প্রায় 3.5 ঘন্টা দাঁড়া থাকার পরে পারছি, কিন্তু আল্লাহর রহমতে ফিল আপ হয়ে গেছে। সকাল 10টার দিকে আসছি এখানে, এখনো একটা কাজ হয়নি। আমরা টাকা পাঠাচ্ছি, ওখান থেকে ট্রানজাকশন নাম্বার আসতেছে না। এখন 3 ঘন্টা চলতেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো একটা ফর্ম পূরণ করতে পারিনি। টেনশন ভোগ করছি। নতুন সিস্টেমে অনলাইনে এই কার্যক্রম গতবার মতো আমরা ভোগান্তি না পড়ি, এটা আমরা আশা করছি। বাচ্চার জন্য আশা করি, আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের বাচ্চার জন্য এই 5টার মধ্যে ইনশাআল্লাহ হবে। ভালো কলেজে, সরকারি কলেজে চান্স পায় এবং লেখাপড়া আরো সুন্দর হয়। সবাই পরিশ্রম করেছে, কিন্তু আসলে ভালো কলেজটা পেলেই আসলে মনের দিক থেকে আসলে প্রশান্তিটা আসবে। আসন সংখ্যা তো খুব কম, ভালো কলেজে তো সবাই ভর্তি হতে যায় গোল্ডেনরা। এখন দেখা যাক, খুবই তো টেনশনের মধ্যে আছে।
অনলাইনে ভর্তির কার্যক্রমের এখনকার খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের চক বাজারে আছেন রিপোর্টার কমল দে এবং রাজশাহীতে হেতেমখা স্কুল মার্কেটে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি কমলদের কাছে। কমল, ধন্যবাদ স্বপ্না। বন্দরনগরী চট্টগ্রামে অনেকটা চরম ভোগান্তিদের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের যে কলেজ ভর্তি, যে অনলাইনে কলেজ ভর্তি করার যে প্রক্রিয়া তা চলছে। সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে কিন্তু এই প্রক্রিয়া শুরু হলো। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যে সার্ভারটি ছিল সেই সার্ভারটি ছিল অনেকটা ধীর গতি। আর সেই ধীর গতির কারণে কিন্তু একজন শিক্ষার্থীকে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে একটি ফর্ম ফিল আপ করার জন্য। আমরা দেখেছি সকাল 10টা যেসব শিক্ষার্থী এখানে এসেছিল দুপুর 2টা পর্যন্ত অপেক্ষা করে তারা অনেকেই ফর্ম ফিল আপ করতে পারেনি। আর সেই কারণে কিন্তু অনেকে তারা দেখেছে যে এখন করে যে কর্তৃপক্ষ রয়েছে বা যারা সাইবার ক্যাফে মালিক রয়েছে তারা তাদের কাছ থেকে ফর্মটি লিখে নিচ্ছেন এবং তারা নিজেরাই চেষ্টা করছেন ফিল আপ করে সাবমিট করার জন্য। এক্ষেত্রে যারা সাইবার ক্যাফে মালিক রয়েছেন তারা বলছে মূলত একটি তথ্য প্রযুক্তির বিষয়, যে সার্ভার যে এত ধীরগতি হচ্ছে, তারা টাকার যে বিষয়টি, টাকা কাটার জন্য যারা যখন তারা অন করছে তখনই তারা কনফার্মেশন লেটারটা আসছে না। এর ফলে কিন্তু তারা পুরো ফর্মটি সাবমিট করতে পারছে না। এর ফলে কিন্তু 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে একটি ফর্ম ফিল আপ করার জন্য। এটা আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি জানেন যে একজন শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে 10টি এবং তার মোবাইল SMS এর মাধ্যমে আর 10টি, অর্থাৎ 20টি কলেজে সে তার পছন্দনীয় কলেজ পছন্দ করতে পারবে। কিন্তু যেহেতু সার্ভার বিকল হয়ে আছে সেখানে বা ধীরগতি চলছে, সেখানে ভোগান্তি শিক্ষার্থীরা কিন্তু একটু চিন্তার মধ্যে আছে। শুধু শিক্ষার্থী কেন, আমরা দেখেছি অভিভাবকদেরকেও দেখেছি তারা খুব চিন্তার মধ্যে আছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা তাদের ফর্মটি ফিল আপ করতে পারছে না বা সাবমিট করতে পারছে না, এবং সাবমিট হওয়ার পরে এটা যথাযথ হয়েছে কিনা তাও অনেকটা কনফার্মেশন আসছে না। আমরা দেখেছি একজন শিক্ষার্থী আমরা কথা বলেছিলাম, তারা বলছে তারা একটা খুব চিন্তার মধ্যে আছে, আদৌ তারা ভর্তি হতে পারবে কিনা। এক্ষেত্রে তাদের একটা দাবি ছিল, গত বছর যেমন কিছু ত্রুটি ছিল সে ত্রুটির কারণে ভোগান্তি পোহাতে হয়েছিল, এবার তাদের উচিত ছিল ত্রুটি সারিয়ে সেগুলো আবার সংশোধন করা, কিন্তু তারা ত্রুটি সারাতে পারেনি, বরঞ্চ দুর্ভোগ আরো বেড়েছে বলা যাচ্ছে। তো এখন পর্যন্ত বলা যায় 2 থেকে 3 ঘন্টা অপেক্ষার পর একটি ফর্ম ফিল আপ করতে হচ্ছে এখানকার শিক্ষার্থীদেরকে, যে কারণে সাইবার ক্যাফেগুলোতে এখন শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। তা আমার কাছে এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ। এখন রাজশাহীর খবর জানার জন্য চলে যাব সহকর্মী রকির কাছে। কমল, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো রাজশাহীতেও শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম। তো এই ভর্তির কার্যক্রমের মধ্যে যে আবেদনপত্র শুরু হয়েছে সেটি কিন্তু চলছে। আজকে সকাল 10টার পর থেকেই আমরা দেখেছি যে নগরের যে লোকনাথ স্কুল মার্কেটে এসে কিন্তু অনেকেই এই ভর্তির আবেদন করতে শুরু করেছেন। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা বলছেন যে এবার তাদের চয়েস যাচ্ছে সেরা 10টি কলেজে ভর্তির জন্য তারা আবেদন করছেন, এবং এই 10টি কলেজের মধ্যেই তারা হয়তো ভর্তির সুযোগ পাবেন এমনটি তারা আশা করছেন। অভিভাবকরাও অনেকে এসেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবকরা তাদের ভর্তি কার্যক্রমে সন্তানদেরকে সহায়তা করছেন। আজ থেকে শুরু হলেও এই ভর্তি আবেদন করতে পারবেন 9 জুন পর্যন্ত, এবং 16 জুন ভর্তির তালিকা প্রকাশ করা হবে, এবং 18 থেকে 30 জুন পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম, এবং 10 জুলাই ক্লাস শুরু হবে একাদশ শ্রেণীর। তো এর মধ্যে কিন্তু আমরা আজকে সকালের দিকে শিক্ষার্থীদের ভিড় কিন্তু অনেকটাই দেখছিলাম, কিন্তু এই মুহূর্তে এসে আমরা একাদশ শ্রেণীর যে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা রয়েছে তাদের সংখ্যাটা অনেক কমে যেতে দেখেছি। কারণ যেহেতু আরো বেশ কিছুদিন সময় তাদের হাতে পাচ্ছেন, সেজন্য তারা হয়তো আগামীকাল এবং তারপরে যে দিনগুলো আছে সেই দিনগুলোতে ভর্তি কার্যক্রম চালাবে। তো এখন আমরা দেখানোর চেষ্টা করছি যে একাদশ শ্রেণীর 2 জন শিক্ষার্থী আছেন যারা তাদের ভর্তির জন্য ফর্ম পূরণ করছেন, এবং এই ফর্মটি তারা অনলাইনের মাধ্যমে পূরণ করে এই কার্যক্রমটি সমাপ্ত করবেন। তো এছাড়াও কিন্তু আমরা অভিভাবক এবং যা বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি আমাদেরকে বলেছেন যে অভিভাবকরা কিন্তু এক ধরনের উদ্বিগ্ন ছিল যে এর আগের বছর অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম চালাতে গিয়ে বেশ কিছু ঝক্কি ঝামেলা তারা পোহাতে হয়েছিল, এবং তাছাড়াও কিন্তু আমরা দেখেছি যে মেয়েদের কলেজের ছেলেরা মানে নাম চলে এসেছিল। এ ধরনের কিছু সমস্যা কিন্তু গত বছর অনলাইনের মাধ্যমে করতে এসেছিল। তো এবারে যেন এ ধরনের সমস্যাগুলো না হয় এই দাবিগুলোই মূলত অভিভাবকেরা জানাচ্ছিলেন, এবং বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা বলছিলেন যে এবার যাতে সে ধরনের কোনো সমস্যা না থাকে, এবার যাতে স্বচ্ছ এবং
সুন্দরভাবে কোনো ধরনের ঝটকি ঝামেলা ছাড়াই শিক্ষার্থীরা তাদের এই ভর্তির আবেদন করতে পারেন, সেজন্য কিন্তু বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা তৎপর রয়েছেন এবং তারা এই জিনিসটি দেখছেন। তো আমাদের রাজশাহীতে এখন পর্যন্ত যে ফলাফল সে হিসাবে কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভালো ফলাফল করেছে। তো ভালো ফলাফল করলেও তারা ভালো কলেজে ভর্তি নিয়ে এক ধরনের শঙ্কার মধ্যে আছেন, যদিও সেই শঙ্কাটি তাদের দূর হবে আগামী মাসের 16 তারিখে ফলাফল প্রকাশ হলে। তো এখন পর্যন্ত স্বপ্ন আমার কাছে এমনটাই ছিল এখন ভর্তি কার্যক্রমের খবর। তুরস্কের অসহযোগিতার কারণে অর্থ উদ্ধার সম্ভব হয়নি বলেও জানায় ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দুদক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার চুরির ক্ষেত্রে হ্যাকাররা যে পদ্ধতি অবলম্বন করেছিল, সোনালী ব্যাংকের অর্থ চুরির ক্ষেত্রেও একই প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। হ্যাকাররা সোনালী ব্যাংকের কম্পিউটারে কি লগর সফটওয়্যার ব্যবহার করে সব সিস্টেমের পাসওয়ার্ড হাতিয়ে নেয়। পরে সুইফটের মাধ্যমে বার্তা পাঠিয়ে হ্যাকাররা অর্থ চুরি করে তুরস্কে স্থানান্তর করে। সোনালী ব্যাংকের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য প্রকাশের পর ঘটনার 3 বছর পরে এ বিষয়ে মুখ খুলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। ইন্টারন্যাশনালি এটা সুইফটের মাধ্যমে হয়, কাজে এটা সুইফটের মাধ্যমে হয়েছে এবং এটা হ্যাকিং ধরনেরই হয়েছে, কারণ এটা আমাদের যে কর্মকর্তা তাদের পাসওয়ার্ডটা যেভাবে হোক তারা জানতে পারছে, জেনে ওই পাসওয়ার্ড দিয়ে ফলস তথ্য দিয়ে আমাদের ব্যাংকের মাধ্যমে করে নাই, অন্য ইয়া থেকে তারা ওই আমাদের লন্ডন ব্রাঞ্চে পাঠাচ্ছে। লন্ডন ব্রাঞ্চের একটু ভুল আছে, তারা সেকেন্ড 2টা স্টেপ নিয়েছিল, প্রথম স্টেপটা সাকসেসফুল হয়েছে, সেকেন্ডটা আমরা ধরে বলছি আর কি। যে ব্যাংকে ঘটনা, যে ব্যাংকে টাকাটা গেছে সেখানে চিঠি দেওয়া হয়েছে, এগুলো সব স্টেপ নেওয়া হয়েছে। আমরাও করছি, সাইমেন্টেনিয়াসলি সেন্ট্রাল ব্যাংকও করেছে এবং মিনিস্ট্রিকেও সব জানানো হয়েছে। তুরস্কের পক্ষ থেকে তারা তো জানে, আমরাই টেস্ট করছি, আমরা তো বললাম আমরা টেস্ট করে আমরা যাতে লিখছি, কিন্তু তারা ওই করছি দেখছি এইটুকুই। এদিকে এ ধরনের ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশন দুদক কাজ করছে উল্লেখ করে সকালে চট্টগ্রামের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, দেশের সরকারি কিংবা বেসরকারি ব্যাংকের অর্থ চুরির বিষয়ে যারাই জড়িত তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। সরকারি বেসরকারি ব্যাংক থেকে যারা অর্থ লোপাট করেছে তাদের কোনো রেহাই নেই, আমরা তাদেরকে ছাড়বো। তাতে যেই আমার জনগণের অর্থ নিয়ে গেছে, আমাদের জনগণ ব্যাংকে অর্থ রেখেছে এটা ইকোনমিক ভ্যালু করার জন্য, সেই অর্থ কতিপয় লোক দিয়ে গেছে, আমাদের সম্পদ লুট করেছে, তাদেরকে ছাড়া যাবে না, অসম্ভব। এবছর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার পর নতুন করে সোনালী ব্যাংকের অর্থ চুরির ওই ঘটনা সামনে আসলেও এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক এখনই কোনো প্রকার কথা বলবে না বলে জানানো হয়। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে চট্টগ্রামের উপকূল এলাকার বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত। স্থায়ী জলাবদ্ধতা আর খাবার পানির তীব্র সংকটে চরম দুর্ভোগে অর্ধ লক্ষ মানুষ। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পাবনায় প্রচার প্রচারণার সঙ্গে বাড়ছে উত্তাপ, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সহিংসতা। গত এক সপ্তাহে সদস্য প্রার্থী সহ 2 জনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এই অবস্থায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। তবে এসব ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেষ্ট রয়েছেন তারা। এম এ আসাদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরতে হলো পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কুদ্দুস মুন্সি সমর্থক আবুল কালামকে। স্বজনদের অভিযোগ, 24 মে প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে বসেছিলেন কালাম। এ সময় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সে হামলায় আহত হন আরো বেশ কজন। এর আগে একই কায়দায় 22 মে উপজেলার গয়েশপুর ইউনিয়নের সদস্য প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমকেও হত্যা করা হয়। জেলার অন্যান্য ইউনিয়নেও প্রতিদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। আর নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা ততই বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। সরাসরি আসে 10 সালার এই কথা কয়ার সাথে গুলি করছে। 20-50 জন লোক আসে এখানে আমার অফিসে ভাঙচুর করেছে, ভাঙচুর করে মারধর করেছে। যে অবস্থা আমরা দেখছি তাতে অনেক জনগণই
ভোট কেন্দ্রে যেতেই পারবে না। তবে পুলিশ বলছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যা যা করার তাই আমরা করছি। বাই দিস টাইম দু এক জায়গায় অস্থায়ী ক্যাম্প দেওয়া হয়েছে এই নির্বাচনী সহিংসতা কমানোর জন্য। 28 মে পঞ্চম ধাপে জেলার ঈশ্বরদী ও সাঁথিয়া উপজেলার 16টি ইউনিয়নে এবং চৌঠা জুন ষষ্ঠ ধাপে সদর ও চাটমোহর উপজেলার 16টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, পাবনা। প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে জামায়াত শিবির আর সহিংসতাকারীরা অনুপ্রবেশ করে নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে নাশকতা সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে বলে অভিযোগ করেছে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। পাশাপাশি এ বিষয়ে সতর্ক হতে রাজনৈতিক দল ও কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। কোন সন্ত্রাসীকে কোন দল নমিনেশন দেবে, বিশেষ করে জামাতের কাউকে নমিনেশন দেবে কেউ, এটা তো কখনো আমরা চাইতে পারি না। সেজন্য আমরা জামাতের কার্যকলাপের ব্যাপারেও যেটা বলেছি যে জামাত এখন কৌশল হিসেবে বিএনপিতে ঢুকছে, আওয়ামী লীগে ঢুকছে, বিএনপির নমিনেশন নিচ্ছে, আওয়ামী লীগের নমিনেশন নিচ্ছে। এইটা যাতে বিএনপি এবং আওয়ামী লীগের মতো বড় দল যাতে এ বিষয়ে সতর্ক থাকে, এটা আমরা যশোরেও বলে এসেছি, আজকেও আমরা বলছি, বারবার আমরা এটা বলে যাব। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ী দেবেশ চন্দ্র হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিপের নামে স্থানীয় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এদিকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট গোবিন্দ হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। দীর্ঘদিন ধরে উপজেলার মহিমাগঞ্জ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন দেবেশ চন্দ্র প্রামাণিক। তাকে হত্যার ঘটনায় হতবাক হয়ে পড়েছেন এলাকাবাসী ও স্বজনরা। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই একের পর এক এ ধরনের হত্যার ঘটনা ঘটছে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। বুধবার সকালে বাড়ির পাশের ব্যবসা প্রতিষ্ঠানে দেবেশ চন্দ্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শিকাইতে আসে খাড়া করছি আর দেখি রক্ত দিয়ে মাইকা গেছে, ঘাড় এরকম এই জায়গা কাটে দিচ্ছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে, এটা সত্য, একটা ধারালো অস্ত্র দ্বারা। এখন তারা কে সেটা আমরা খতিয়ে দেখছি। সে স্থানীয় তার কোনো বিরোধ থেকে আছে কিনা সেটাও আমরা গভীরভাবে দেখব, বা অন্য কোনো উৎস থেকে এসে তাকে হত্যা করা হয়েছে কিনা এটা আমরা তদন্ত করে দেখছি। গেল 1.5 বছর ধরে দেশে বেড়ে চলেছে জঙ্গি হামলা ও হত্যার ঘটনা। পুলিশ মহাপরিদর্শকের দাবি, বেশিরভাগ ঘটনারই আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তারা। কিন্তু ঘটনা বিশ্লেষণে দেখা যায় মাত্র 4টি হত্যাকাণ্ডের চার্জশিট দিতে পেরেছে পুলিশ। অপরাধ বিজ্ঞানীদের মতে তদন্ত সঠিক না হওয়ার কারণেই আসামি গ্রেফতারের পরও চার্জশিট দিতে দেরি হচ্ছে। এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলছেন, এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে না পারলে অনাস্থা তৈরি হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত 13টি হামলার ঘটনায় নিহত হয়েছেন 14 জন। এদের মধ্যে হিন্দু মঠের পুরোহিত, বাউল সাধক, মাজারের খাদেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র, ধর্মান্তরিত খ্রিস্টান, শিয়া সম্প্রদায়ের নেতা, পীরের অনুসারী ও পীর, দর্জি, সমকামী অধিকার বিষয়ক পত্রিকার সম্পাদক, নাট্যকর্মী এবং চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। সব মিলিয়ে গেল 16 মাসে 42টি হামলায় 44 জন নিহত হয়েছেন। এদের মধ্যে আইএস 26টির এবং আনসার আল ইসলাম 8টির দায় স্বীকার করেছে বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এর মধ্যে 34টির মূল রহস্য উদ্ঘাটন হয়েছে বলে দাবি পুলিশের। গ্রেফতার করা হয়েছে 146 জনকে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 49 জন। কিন্তু গত বছর সংঘটিত 4টি মামলার চার্জশিট দিতে পারলেও চলতি বছরের হত্যাকাণ্ডগুলোর একটিরও চার্জশিট জমা পড়েনি এখনো। চার্জশিট প্রস্তুত করতে হলে অনেক ফ্যাক্টর কাজ করে, যে ওরা স্বীকার করছে, কিন্তু ওদের স্বীকারোক্তি যেটা আদালতে দেওয়া হয়েছে এটার সাথে করবর্ষণ করে অন্যান্য বিষয়গুলি যোগসূত্র করতে হবে। কাজে এগুলির জন্য সময় নিয়েছে। পূর্ণাঙ্গ একটি যাতে ত্রুটিহীন অভিযোগপত্র দাখিল করা যায় সেজন্য সময় নিয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলছেন, জনমনে নিরাপত্তাবোধ নিশ্চিত করতে হলে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু সুরাহা প্রয়োজন, আর এজন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন তারা। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে এটা
নিরাপত্তা দেওয়া, এই আসামিদের খুঁজে বের করা। এটার ব্যাপারে আমরা সংসদীয় কমিটি অত্যন্ত শক্তভাবেই বলেছি যে আমরা এর একটা ব্যবস্থা চাই, যেমন করি হোক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তদন্তটা করেন সেই তদন্তটা অনেক ক্ষেত্রেই সুষ্ঠুভাবে হয় না, সেটা ত্রুটিপূর্ণ হয়। তাহলে পরে আপনি ন্যায় বিচার কিভাবে নিশ্চিত হবে? তবে এসব হত্যাকাণ্ড ও নাশকতার জন্য শুধু ধর্মীয় উগ্রবাদীদের দোষারোপ না করে রাজনৈতিক ও সামাজিকভাবেও সচেতনতা বাড়ানোর প্রতি জোর দিয়েছেন তারা। সাময়িক কিছু ব্যবস্থা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকাল 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে করে তিনি যাত্রা করেন। দেশটির G7 আউটরিচ কর্মসূচিতে অংশ নিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের আমন্ত্রণেই এই সফর। এই প্রথম জাপানের বিশেষ উদ্যোগে বিভিন্ন বিবেচনায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া সহ 7টি দেশের সরকার প্রধানদের সঙ্গে সমকালীন কয়েকটি মুখ্য উন্নয়ন বিষয়ে G7 নেতাদের খোলামেলা আলোচনা হবে। এছাড়াও আগামী 28 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর শীর্ষ পর্যায়ে দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে। টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চ্যান্সেলারি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিকে G7 এর সম্মেলনে যোগ দিতে জাপানে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারাও। জাপানের রাজধানী টোকিওর 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমাঞ্চল সি সীমায় আজ থেকে 2 দিনের এই সম্মেলন শুরু হয়েছে। এরই মধ্যে জাপানে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান জাঁ-ক্লদ জাঙ্কার, IMF প্রধান ক্রিস্টিন লাগার্দে সহ বেশ কয়েকজন নেতা। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও জাপান পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। এবারের সম্মেলনে নিস্তেজ বৈশ্বিক অর্থনীতির বিষয়টি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, তাকে গ্রেপ্তার করা হলে পরিণতি ভয়াবহ হবে। বেগম জিয়ার গ্রেপ্তার ঠেকাতে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ারও আহ্বান জানান তারা। সব অন্যায়েরই প্রকৃতিগত প্রতিশোধ অবধারিত বলে মন্তব্য করে তারা বলেন, আজ যারা বিরোধীদের জেলখানায় ভরছে, সময়ের ব্যবধানে তাদেরকেও সেখানেই যেতে হবে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে মহানগর বিএনপির এক যৌথ সভায় তারা এসব মন্তব্য করেন। ওই কারাগারগুলো ভরাবেন তো আপনারাও প্রস্তুতি নিতে থাকেন, কারণ আপনার ইতিহাসে ঐতিহাসিক প্রতিশোধ বলে একটি কথা আছে। আপনি যদি আজকে একটা ঘুষি মারেন, এটা কোনো না কোনো ভাবে প্রাকৃতিক নিয়মেই এই ঘুষি, এই চর আপনার কাছেই ফিরে যাবে। আপনারা প্রস্তুত হন, যা হারালে আমরা বাঁচব না, যাকে ছাড়া আমার দল চলবে না, তাকে আমরা জেলে নিতে দেব কেন? দেশনেত্রীকে গ্রেপ্তারের পরিণাম খুব ভালো হবে না। দেশের মানুষ এটাকে সহজভাবে মেনে নেবে না। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই কলেজের অধ্যাপক বদরুদ্দোজার বিচারের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। সকালে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে, পরে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবি জানানোর পাশাপাশি হোস্টেল সুপার নিয়োগের দাবি জানান তারা। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। গেল 5 মে অধ্যক্ষ বদরুদ্দোজা এক শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ আছে। এরপর থেকে এই ঘটনার বিচারের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। রংপুরে 2 বান্ধবীর কিছু ব্যক্তিগত দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করার ঘটনায় দায়ের করা মামলায় এখনো কোনো অগ্রগতি নেই। উদ্ধার হয়নি ভিডিও চিত্রটি এবং গ্রেফতার হয়নি বখাটে যুবকেরা। উল্টো তাদের হুমকিতে পরিবারটি এখন আতঙ্কগ্রস্ত। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি এবং মানবাধিকার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হয়নি পুলিশ। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। 2 বান্ধবী বাথরুমে গোসল করার সময় মোবাইল ফোনে গোপন চিত্র ধারণের 6 দিন পর 12 মে পুলিশ থানায় মামলা রেকর্ড করলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি বখাটে যুবকেরা। উদ্ধার হয়নি ভিডিও চিত্রটিও।
আসামিরা প্রভাবশালী হওয়ায় একদিকে ভয়ভীতি, অন্যদিকে লোকলজ্জায় বাসায় অবরুদ্ধ হয়ে আছে পরিবারটি। আমরা স্কুলে যেতে পারতেছি না, রাস্তায় বের হলে সবাই হাসাহাসি করতেছে আমাদেরকে দেখে। ভিডিও যে করছে ওগুলো ইন্টারনেট ছাড়া ধমকি দেয়, ওগুলো যদি নিতে ছাড়ে তখন আমরা কি করব? লোকজনের মাধ্যমে ভয় দেখাচ্ছে যে তোমার মেয়ের বিবাহ হবে না, মামলা তুলে না দিলে তোমাদের আমরা ফজুর করব। এইভাবে আমি কি যে একটু অস্থিরতা আছে আমি এটা বলতে পারবো না। এরা তো প্রভাবশালী, এরা ধমকি দিয়েছে, হয়তো দেওয়ার পরে আর কেউ মুখ খুলতেছে না। স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টিকে ঘৃণ্য বলে মন্তব্য করে তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। আর মানবাধিকার কর্মীদের দাবি দ্রুত ভিডিও চিত্রটি উদ্ধারের ব্যবস্থা করা। ভিডিও চিত্র যদি উদ্ধার না করা হয় তাহলে তো এই বিচারে এগোবে না। সেজন্য নিরপেক্ষভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে মোকদ্দমার এটা আদালতে সোপর্দ করা হোক, এটি আমরা প্রত্যাশা করছি। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করছি। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি বদরগঞ্জ থানা পুলিশ। তদন্ত শেষ না হওয়া তদন্ত করবো তো এটা সবকিছু বলা সম্ভব না। গত 6 মে রংপুরের বদরগঞ্জ উপজেলার শঙ্করপুর মণ্ডলপাড়া গ্রামে স্কুল ছাত্রী দুই বান্ধবী গোসলের সময় মোবাইল ফোনে চিত্র ধারণ করে মাহমুদ ও জুয়েল নামের দুই বখাটে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দুপুরের সময় আরো থাকছে। আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত 11। তালেবানের দায় স্বীকার। জঙ্গি গোষ্ঠীটির সঙ্গে সরকারের শান্তি আলোচনা নিয়ে সংশয় বিশ্লেষকদের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের প্রথম দফা দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে কাফন মিছিল করেছে বাংলাদেশ বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসি প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন আন্দোলনরত নার্সরা। এরপর তারা সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ঘোষিত গত 28 মার্চ লিখিত পরীক্ষার মাধ্যমে নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার পরেই নার্সদের এ দুটি সংগঠন আন্দোলনে নামে। নার্সদের দাবি, চলতি মাসের 1 তারিখে স্বাস্থ্যমন্ত্রী তাদের দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়নে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দাবি মেনে নিছে বলেই তো আমাদেরকে অনশন ভাঙাইছে, নাহলে তো ভাঙাইতো না। আজকে সেটা উপেক্ষা করে আজকে পরীক্ষার সিট প্ল্যান করে ফেলছে। 3 তারিখ অলরেডি পরীক্ষা, 3 তারিখ অলরেডি চলে আসছে। সেটা কেন, কি জন্য, কেন এই প্রহসন? আমাদেরকে মিথ্যা আশ্বাস কেন দেওয়া হলো? স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের জানার বিষয় আজকে যে আমরা যে কাপড়ে কাপড় পরে রাস্তায় আছি, প্রধানমন্ত্রীর সাথে দেখা হলো না, আপনার আশ্বাস বাস্তবায়ন হলো না। সর্বশেষ আমাদেরকে কিভাবে আপনি ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চান? ঢাকা প্রিমিয়ার লিগের খবর। গুরুত্বপূর্ণ ম্যাচে শেখ জামালের দেয়া 253 রানের লক্ষ্যে ব্যাট করছে ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপিতে ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহর সেঞ্চুরিতে 8 উইকেটে 252 রান করে শেখ জামাল। অন্য ম্যাচে মিরপুরে ভিক্টোরিয়ার বিপক্ষে 213 রানে গুটিয়ে গেছে কলাবাগান ক্রীড়াচক্র। 214 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের শুরুতেই কলাবাগান ক্রীড়াচক্রকে ভালো সূচনা এনে দেন সাদমান ইসলাম ও জসিমউদ্দিন। দলীয় 44 রানে 2 উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়ে কলাবাগান। উইকেট পতনের মিছিলে এক প্রান্ত আগলে রাখেন মেহরাব হোসেন জুনিয়র। তিনি অপরাজিত থাকেন 86 রানে। এছাড়া তানভীর হায়দারের 21 রানের সুবাদে 213 রানের ছোট সংগ্রহ পায় কলাবাগান। দলের 5 ব্যাটসম্যান ব্যর্থ হয় 2 অঙ্কের কোটা স্পর্শ করতে। ভিক্টোরিয়ার হয়ে 3টি উইকেট নিয়েছেন মাহবুবুল আলম। 2টি করে উইকেট পেয়েছেন রাব্বি, আলামিন ও ডি সিলভা। আন্তর্জাতিক বাজারে চলতি বছর প্রথমবারের মতো ব্যারেল প্রতি বেড়ে $50 পৌঁছেছে জ্বালানি তেলের দাম। সরবরাহ কিছুটা কমায় এবং চাহিদা বাড়ায় বিশ্ববাজারে স্থিতিশীল হতে শুরু করেছে এ নিত্যপণ্যের দাম। অতিরিক্ত সরবরাহ এবং চাহিদা কমার কারণে চলতি বছরের জানুয়ারিতে ব্যারেল প্রতি $28 নেমেছিল জ্বালানি তেলের দাম, যা গেল 13 বছরের মধ্যে সর্বনিম্ন। বাজার স্থিতিশীল হওয়ায় বর্তমানে 80% পর্যন্ত বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস,
2017 সালে ব্যারেল প্রতি 55 থেকে $60 পৌঁছাবে জ্বালানির দাম। উত্তোলন বন্ধে আগামী 2রা জুন আবারও বৈঠকে বসবে ওপেকভুক্ত দেশগুলো। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম আতঙ্কের মধ্যে রয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলবর্তী 8টি ইউনিয়নের অন্তত 50,000 মানুষ। প্রতিদিন দুবার করে জোয়ারের পানি ঢুকে পড়ায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতার। সাগরের পানিতে ডুবে আছে লবণের মাঠ, মাছের ঘের এবং ফসলি জমি। সেই সাথে টিউবওয়েলগুলো নষ্ট হয়ে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র খাবার পানির সংকট। বাঁশখালী উপকূল ঘুরে এসে সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঘূর্ণিঝড় রোয়ানুর পর দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চিত্র, চারিদিকে ধ্বংসস্তূপ। সাগরের নোনা পানিতে ডুবে আছে বসতবাড়ি, ফসলি জমি, লবণের মাঠ এবং মাছের ঘের। দুর্গত এলাকায় যে পরিমাণ ত্রাণ সহায়তা দেওয়ার প্রয়োজন দেওয়া হচ্ছে একেবারে নগণ্য। উপজেলা প্রশাসনের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত এখানে ত্রাণ সহায়তা বাবদ দেওয়া হয়েছে 2 লাখ টাকা এবং 50 মেট্রিক টন চাল। কিন্তু প্রকৃত ক্ষতিগ্রস্তরা কোনো ত্রাণ সহায়তা পায়নি বলে অভিযোগ স্থানীয়দের। কি যে কষ্ট পাচ্ছি আমরা, এটা আমরা বাসায় প্রকাশ করার কোনো জ্ঞান নেই। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে খাবার পানি নিয়ে। এমনিতে প্রত্যন্ত এলাকা হয়, তেমন কোনো টিউবওয়েল ছিল না। অল্প যে কটা ছিল ঘূর্ণিঝড়ে তাও নষ্ট হয়ে গেছে। নাই তেমন টিউবওয়েলের কোনো ব্যবস্থা, দূরবর্তী থেকে পানি এনে আমাদেরকে এটা চলাফেরা করতে হয়। আমরা খাদ্যের চাইয়ে পানিতে বেশি বেশি কষ্টতে আছি। অপরদিকে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটছে উপকূলের বাসিন্দাদের। বেড়িবাঁধ ভেঙে গেছে, এর লাগে মানুষ খুব আতঙ্কিত। কবে আবার পানি ঢুকে, এখনো তো পানি ঢুকতেছে। জনগণ ঘর বাড়িতে আসতে পারতেছে না। দিনে এখানে তাকে জোয়ার আসার সাথে সাথে মানুষ অন্যদিকে চলে যায়। নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে কোনো আশার কথা শোনাতে পারছেন না উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন, ত্রাণ সামগ্রী তাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা সরকারের কাছে দুর্গতদের তালিকা পাঠিয়েছি। আমরা আশা করছি সরকার অতি দ্রুত ব্যবস্থা নেবেন। গত 21 মে চট্টগ্রাম উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় রোয়ানুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী উপজেলা। এখানে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। বাঁশখালীর বাসিন্দাদের কাছে এখন এক মূর্তিমান আতঙ্কের নাম এই বঙ্গোপসাগর। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানি অবলীলে প্রবেশ করছে এই লোকালয়ে। বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিচ্ছে নোনা পানিতে। এখানে খাবার পানি যেমন সংকট রয়েছে, তেমনি সংকট রয়েছে শুষ্ক খাবারের। এত সংকটের মাঝেও বেঁচে আছে এখানকার হাজারো বাসিন্দা। বঙ্গোপসাগরে বাঁশখালী উপকূলবর্তী এলাকা থেকে কমল দে, সময় সংবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 117তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে জেলা প্রশাসনের উদ্যোগে চলছে 3 দিনের নজরুল উৎসব। উৎসবের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নজরুল স্মারক বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আক্তার কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মমঞ্চ অধ্যক্ষ মতিউর রহমান। এছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। উৎসবের দ্বিতীয় পর্বে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর আয়োজন করা হয়ে থাকে। অনিয়ম, প্রাণহানি, সহিংসতার বিচারে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সহিংসতাপূর্ণ নির্বাচন ছিল বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক সুজন। সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে একথা বলেন বক্তারা। এ সময় নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সহিংসতায় এখন পর্যন্ত 101 জনের প্রাণহানি ঘটেছে বলে প্রতিবেদনে তুলে ধরেন তারা। এই নির্বাচন স্বাভাবিক নির্বাচন নয়। অতীতে যে ধরনের নির্বাচন আমরা 150 বছরে দেখেছি, এইবারের নির্বাচনটি হলো একটা শহীদি নির্বাচন। যা ঘটলো এটাকে আমরা নির্বাচন বলতে পারি না। এটাকে গ্রাসরুটের নির্বাচনও না, উচ্চ পর্যায়ের নির্বাচন, কোনো পর্যায়ের নির্বাচন। নির্বাচন মনে হয়েছে একটা নির্বাচন পদ্ধতির পরিবর্তন আনা দরকার। আমার মনে হয় যে এই কমিশনই নির্বাচন পদ্ধতিতে একটা পরিবর্তন এনে দিয়ে যেতে পারে। যারা চোখে দেখে না, কানে শুনে না, কিংবা চরমভাবে পক্ষপাতদুষ্ট, তারা ছাড়া সবাই বলবে যে এই নির্বাচনগুলো কোনোভাবে গ্রহণযোগ্য ছিল না। তা আমাদের এখন ভবিষ্যতে এই সমস্যাগুলোর উত্তরণের কথা ভাবতে হবে, এবং এগুলো গ্রহণযোগ্য হয়ে যাওয়া মানে ভবিষ্যতের নির্বাচন কিরকম হবে এটা তার ইঙ্গিতে বহন করে। রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন মৌসুমি ফল লিচু। তবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন প্রচুর পরিমাণ যোগানের কারণে লিচুর দাম আর লাভের অঙ্ক দুটোই কমে গেছে তাদের। তবে এতে খুশি ক্রেতারা।
হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহী অঞ্চলে এখন গাছে গাছে ঝুলছে দেশি ও বোম্বাই জাতের লিচু। লালচে রং ধারণ করা লিচুর ভারে হেলে পড়েছে অধিকাংশ বাগানের ডালপালা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর লিচুর ফলন হয়েছে ভালো। বাগান থেকে নামিয়ে বাজারে বিক্রির জন্য তোলা হচ্ছে মৌসুমী সুস্বাদু এই ফলটি। ব্যবসায়ীরা বলছেন উৎপাদন বেশি হওয়ায় এবার প্রতি হাজার লিচু পাইকারি বিক্রি হচ্ছে 2000 টাকায়। 220 থেকে 240 হাইস্ট আর কি ভালোটা, এটাই মার্কেট আমাদের এবার। বেচে উঠতে পারে ধরেন জানে বাঁচি কাঁচামাল বুঝতে পারেননি। বাগানে এত লিচু ধরেছে যে আপনার বাঁশ দিয়ে ঠেলা দিয়ে ঠেকে দিয়ে রাখতেছি। আর বাজারে ওঠার পর 100 লিচু খুচরা বিক্রি হচ্ছে আকারভেদে 220 থেকে 250 টাকায়। আমদানি বেশি হওয়ায় লিচুর দাম কিছুটা কম হলেও সীমিত লাভের দেখা পাচ্ছেন ব্যবসায়ীরা। রাজশাহীতে তো লিচু ফলন বেশি হয়েছে, তারপরে অন্যান্য সাইডে লিচু ফলন হওয়ার কারণে রাজশাহীতে আমদানি প্রচুর হয়ে গেছে, এর জন্য আমদানির কারণে আরো দাম কম। আরেকবার দাম ছিল 3500-3600, আর সেই লিচু হচ্ছে 2000-2200। এবার অল্প লাভ হবে, 5 বছর জন্য লিচু বাগান নিয়েছে, এই বছর হলো সামনে হতে আল্লাহ দিলে হয়তো হবে। অন্যদিকে দাম সহনীয় পর্যায়ে থাকায় ক্রেতারা কিনে স্বস্তি পাচ্ছেন মৌসুমী এই ফলটি। সিজনাল ফল পরিবারের জন্য নিলাম, বাসায় নিতে সবাই মিলে খাবার। লিচুর মানটা ভালো, এবার অন্য বছর পোকার ভাবটা বেশি ছিল, আর দামও মনে হচ্ছে গত বছর একটু কমই আছে এবার আর কি। সাইজ ভালো, খেতে ভালোই লাগলো, মিষ্টি লাগলো, এবং গত বছর চেয়ে এবার দাম একটু কম লাগছে। জেলার 395 হেক্টর জমির বাগানে 2800 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান জঙ্গিদের আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন 11 জন, আহত হয়েছেন অন্তত 4 জন। পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, কাবুলের আপিল আদালতের কর্মকর্তারা কাজ শেষে বের হয়ে আসার সময় তাদের বহনকারী বাসকে লক্ষ্য করে জঙ্গিরা বিস্ফোরণ ঘটায়। পরে এক ভিডিও বার্তায় জঙ্গি দলটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, চলতি মাসে 6 তালেবান সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের জবাবে আদালতের কর্মকর্তাদের ওপর এই হামলা চালানো হয়েছে। পরবর্তীতে আরও হামলার হুমকি দেয় জাবিহুল্লাহ। এদিকে তালেবানের নতুন প্রধানের নিয়োগ দলটিকে আরও শক্তিশালী করে তুলবে, এতে তাদের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসবে বলে মত বিশ্লেষকদের। সম্প্রতি মার্কিন ড্রোন হামলায় মোল্লা মনসুর নিহত হওয়ার পর তার সহযোগী হাইবাতুল্লাহকে তার স্থলাভিষিক্ত করা হয়। দশই জুন থেকে শুরু হতে যাওয়া ইউরোপের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই ইউরোকে সামনে রেখে যে কোনো সন্ত্রাসী হামলা প্রতিরোধে ফ্রান্সে 90,000-এরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড শাজেনু। মাসব্যাপী এই টুর্নামেন্টে ফ্রান্সের মোট 10টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে 51টি ম্যাচ। আর ম্যাচগুলো দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 25 লাখ মানুষ ফ্রান্সে আসবে। তাই বিদেশি দর্শকদের নিরাপত্তা দিতে পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন বেসরকারি সংস্থার বিপুল সংখ্যক সদস্য নিয়োগ দিচ্ছে ফ্রান্স। এছাড়া বিভিন্ন শহরে বড় পর্দায় খেলা দেখানোর স্থানগুলোতেও বিপুল সংখ্যক লোক সমাগমের কথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তা দিতে সিসি ক্যামেরা ও প্রবেশপথে বিশেষ তল্লাশির ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে গত বছরের নভেম্বরে প্যারিসে বোমা হামলায় 130 জন নিহত হয়েছিল। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশব্যাপী আজ থেকে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু। ফর্ম পূরণে ধীর গতির অভিযোগ শিক্ষার্থীদের, সমস্যা থাকলেও এই পদ্ধতিকে স্বাগত জানালেন শিক্ষকরা। সুইফট নেটওয়ার্ক ব্যবহার করে অর্থ চুরি হয় সোনালী ব্যাংকের, রয়টার্সের প্রতিবেদন। তুরস্কের অসহযোগিতায় অর্থ উদ্ধার হয়নি জানালো ব্যাংক কর্তৃপক্ষ। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দুদকের। অর্থনীতির শীর্ষ দেশগুলোর জোট G7 সম্মেলনে যোগ দিতে জাপান গেলেন প্রধানমন্ত্রী। জড়ো হচ্ছেন বিশ্ব নেতারাও। পাবনায় নির্বাচনের সহিংসতায় গত এক সপ্তাহে সদস্য প্রার্থীসহ 2 জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা। জনমনে আতঙ্ক, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের আশ্বাস।
এবং 1.5 বছরে জঙ্গি হামলায় সারা দেশে 44 জন নিহত, মাত্র 4 মামলায় চার্জশিট জমা। সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে অনাস্থা বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।